Fine, we're ready to go. ওকে, বিফোর উই গো লাইভ, আমি একটু হচ্ছে সবাই সাথে এখানে হচ্ছে আমি একটু লাইভটা শেয়ার করে নিই, সো দ্যাট কোনো প্রবলেম না থাকে। ওকে, দাঁড়ান আমি একটু এটাকে শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, এক সেকেন্ড হোল্ড করেন। ওই ভিডিওস কোথায়? দাঁড়ান, গ্রুপগুলোতে দিই। এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এটাতে যাবে। আর কোনোটা আছে? আচ্ছা, এসএসসি। ওকে, সবগুলোতে ডান, শেয়ার করো। আমি প্রত্যেকটাতে যে এভরিওয়ান মেনশন দিয়ে আসতে হবে, দেন উই আর গোনা বি গুড টু গো। খুবই প্যারা লাগে এগুলো করতে, বাট লাইক এনিওয়ে করতে হবে, বিকজ মার্কেটিং ইজ দ্য কি। আমরা এই জায়গায় দিয়ে আসি সবগুলো। হাউএভার আমাদের আজকের ক্লাসটা বেশ ইন্টারেস্টিং হবে, সো হোপফুলি দিস ইজ গানা বি ফান। দেখা যাক কি হয়। Okay, এখানে অলরেডি ফ্রি গ্রুপে মানুষজন আছে, so এখানে আমি একটু মেনশন দিয়ে নিই সবাইকে, এভরিওয়ান। ওকে, সবার ডান, সব প্রমোশন টমোশন শেষ। এখন চলেন আমরা পড়াশোনা শুরু করি। সো বিফোর উই স্টার্ট, আমি আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন টশ্ন নেওয়ার আগে আমি জাস্ট হচ্ছে আপনাদের ওভারঅল জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিই। এটা আমাদের নোট শেয়ারিং কন্টেস্ট, যেটা আমরা লাস্ট দিন বলেছিলাম, ওটার রেজাল্ট আমি আরেকবার শেয়ার করলাম। যদি আপনাদের মধ্যে, আমি এখানে মনে হয় 5 জনের মধ্যে 4 জনকে পাইছি, বাকিদেরকে আমি ইয়েট পাই নাই। সো আপনাদের মধ্যে যদি কেউ উইনার থাকেন আমাকে অবশ্যই জানায়েন, তাহলে হচ্ছে যে একটু সুবিধা হবে, আমি তাদেরকে খুঁজে পাবো, এই আর কি। সো আমি তাদেরকে হচ্ছে যে গিফটগুলো পাঠিয়ে দিতে পারবো। বাকি 4জন, আমি মনে হয় 3জনেরটা পাইছি, বাকিদেরটা এখনো ইয়েট পাই নাই। আর এটা হচ্ছে আমাদের এন্টায়ার হচ্ছে যে কোর্সের অবস্থা। আমাদের অলরেডি ফিজিক্সে এটা 140 না, এখন এটা 150 হয়ে গেছে। তো আমরা এখন এটাকে কেটে 150 লিখে দিব, যে আমাদের 150 জন অলরেডি এনরোলড, 150 প্লাস। এছাড়া হচ্ছে যে আমাদের এখানে অলরেডি ফিজিক্সের ব্যাচগুলোর টাইমিং হচ্ছে যে আমরা জানি, সন্ধ্যা 7:30 থেকে 9টা, এটা হচ্ছে ফিজিক্স ব্যাচের টাইম। কেমিস্ট্রি ব্যাচের টাইম হচ্ছে আপাতত আমাদের আজকে লেকচার চ্যাপ্টার 3 লেকচার 4 হচ্ছে যে আজকে শুরু হচ্ছে। কেমিস্ট্রি ব্যাচের ফ্রি ক্লাসগুলোর টাইম 9টা থেকে 10:30, বাট যখন কোর্স শুরু হবে তখন 7:30 থেকে 9টা। বাংলা ভাষা ইংরেজি ভাষা দুজনই করতে পারবেন, এবং এটা একটা পেইড ব্যাচ, যেটার কোর্স ফি হচ্ছে 3,250। অলরেডি বাই দ্য কেমিস্ট্রি ব্যাচে আমি এখনো পেমেন্ট না নিলেও 10 জন পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে গেছে। আচ্ছা, আইসিটি আমরা ফেব্রুয়ারিতে শুরু করবো, অনেক আইসিটি কথা জিজ্ঞেস করছিলেন, তো আইসিটির আপডেটটা ইনশাল্লাহ নেক্সট উইকে চলে আসবে। তো এই আর কি আমাদের সব ওভারঅল কনসেপ্ট, সব ওভারঅল হচ্ছে আইডিয়া। যাদের কেমিস্ট্রি ব্যাচে এনরোল করার ইচ্ছা আমাকে ইনবক্স করবেন, আমরা কেমিস্ট্রি ব্যাচ নিয়ে আপনাকে ডিটেলস জানিয়ে দিব। লাস্ট ক্লাসে আমরা অনেক কিছু পড়েছি, কোয়ান্টাম সংখ্যা কি, এটসেট্রা এটসেট্রা। এখানে কয়েকটা জিনিস একটু ভুল ছিল, যে একটা জিনিস একটু ভুল ছিল, একটু ঠিক করে নেন। আমি বলেছিলাম যে আমাদের কোয়ান্টাম সংখ্যা, যখন আমি বলেছি তখন আমি বলেছিলাম যে আমাদের হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আইডিয়া দেন হচ্ছে রাদারফোর্ড। এটা একটু ভুল ছিল, এটা আসলে বোর পরমাণু মডেল হবে, ঠিক আছে? কি হবে? বোর পরমাণু মডেল। এটা একটু সবাই ফিক্স করে নেন, যেটা রাদারফোর্ড না, বরং এটা বোর পরমাণু মডেল হবে। একটু তাদের ফিক্স করে নেন, রাদারফোর্ড না, এটা হবে কি? বোর পরমাণু মডেল। সো বোর পরমাণু মডেল থেকে বা বোর অ্যাটমিক মডেল থেকে আমরা মূলত হচ্ছে যে এই শক্তি স্তর বা অরবিট সম্পর্কে আইডিয়া পেয়েছি। ক্লিয়ার? ওকে, ডান। এটা গেল একটা। সেকেন্ডলি আরেকটা জিনিস আমি এখানে বলেছিলাম, যে যখন আমরা অরবিটালের কথা বলছিলাম, ঠিক আছে,
অরবিটালের ক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম যে আসলে এইটা নাকি হচ্ছে যে বোরের থেকে আসছে, না এটা বোর না, বরং অরবিটালের যে আইডিয়াটা বা উপশক্তি স্তরের যে আইডিয়াটা, উপশক্তি স্তরের আইডিয়া আমাদেরকে দেয় হচ্ছে সামারফিল্ড। উপশক্তি স্তর বা অরবিটাল সম্পর্কে আইডিয়া দেয় হচ্ছে সামারফিল্ড। একটু এই দুইটা ফিক্স করে নিয়ে, কারণ আমি হচ্ছে যে লাস্ট দিন ভুলে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে হচ্ছে যে রাদারফোর্ড ইউজ করে, হচ্ছে যে রাদারফোর্ডের কাছ থেকে আমরা অরবিটের আইডিয়া পেয়েছি, এবং অরবিটের আইডিয়া পেয়েছিলাম আমরা বোর থেকে না, বোরের কাছ থেকে আমরা অরবিটের আইডিয়া পেয়েছি, রাদারফোর্ডের কাছ থেকে, সামারফিল্ডের কাছ থেকে বরং আমরা হচ্ছে উপশক্তি স্তর বা আমরা অরবিটালের আইডিয়া পেয়েছি। আরেকটা স্লাইড হচ্ছে একটু ভুল ছিল, আপনাদেরকে যখন আমি বুঝাচ্ছিলাম যে একটা শক্তি স্তরের মধ্যে কিভাবে অরবিটাল গুলো থাকে, তখন আমি আপনাদেরকে বলছিলাম যে রাদার এরকম অংশ জুড়ে থাকে, তাই না? এখানে একটু সবার ভুল আছে, আমি একটু তোমাকে ঠিক মতো বুঝাই দিচ্ছি। আমি ছবিটা সুন্দর মতো এঁকে দিই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা, তো ছবিটা একটু আমি ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি এখানে। আর আমি পুরোটাকে আরেকবারই ব্যাখ্যা দিচ্ছি। আমি ওভারঅল লাস্ট ক্লাসের একটা রিভিউ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, রিভিউ অফ লাস্ট ক্লাস, রিভিউ। তো লাস্ট ক্লাসের রিভিউর মধ্যে আমরা জেনেছি কোয়ান্টাম সংখ্যা টোটাল 4 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি করে? ও আমাদেরকে শক্তি স্তর বা অরবিট সম্পর্কে আইডিয়া দেয়। শক্তি স্তর বা অরবিট। এবং ও আমাদেরকে বলে যে আসলে পরমাণুতে যে শক্তি স্তরগুলো আছে সেগুলো এরকম এরকম সার্কুলার অংশ জুড়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে ওর কনসেপ্ট। হাউএভার আমরা পরবর্তীতে জানি যে আসলে উপশক্তি স্তর নামে আরেকটা জিনিস আছে, অর্থাৎ আমরা সাবসিডিয়ারি বা যেটাকে আমরা বলি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা উপশক্তি স্তর বা অরবিটালের আইডিয়া পাই। এবং আমাদেরকে তখন আরো ক্ল্যারিফাই করা হয় যে আসলে ইলেকট্রন এরকম পুরো অংশ জুড়ে থাকে না, বরং ইলেকট্রন কিছু কিছু অংশ হচ্ছে যে আমাদের থাকার প্রবাবিলিটি বেশি থাকে। এবং ইলেকট্রন যে সকল জায়গায় থাকার প্রবাবিলিটি বেশি থাকে, সরি এক সেকেন্ড, হ্যাঁ, ইলেকট্রনের যে সকল জায়গায় থাকার প্রবাবিলিটি হচ্ছে বেশি থাকে, চলো আমাকে প্রবাবিলিটি বুঝি না, হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আমাকে পাঠিয়ে দেননি। সো যে সকল জায়গা হচ্ছে যে আমাদের থাকার প্রবাবিলিটি বেশি থাকে তাকে আমরা বলছি অরবিটাল বা উপশক্তি স্তর। তো এদের মধ্যে যদি আমি সম্পর্ক দেখি, বিষয়টা এরকম যে মনে করেন আমরা সবাই লাস্ট দিন শিখেছি যে এস যে অরবিটালটা আছে সেটা হচ্ছে গোলাকার বা স্ফেরিক্যাল, গোলাকার বা স্ফেরিক্যাল। আমরা আবার এটাও জেনেছি যে পি যে অরবিটালটা আছে সেটা হচ্ছে কিরকম হবে, সেটা আমরা শিখেছি হচ্ছে যে আমাদের ডাম্বেল শেপড হবে, তাই না? এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাইয়া আসলে এদের মধ্যে সম্পর্কটা কি, মানে শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তরটা থাকে কোন জায়গায়, জিনিসটা কেউ ব্যাখ্যা করতে চায় না। শক্তি স্তর এবং উপশক্তি স্তরের মধ্যে বা অরবিট এবং অরবিটালের মধ্যে সম্পর্কটা এরকম, আমরা মনে করেন এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরবে। তো আমরা নিউক্লিয়াসের চারপাশ জুড়ে, এটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর, ঠিক আছে? এই প্রধান শক্তি স্তরে বা ওয়ান, যদি আমাদের ওয়ান থাকে কোনো পরমাণু, আমরা জানি উপশক্তি স্তর কিরকম ভাবে থাকে সেটা আমরা ফর্মুলা দেখেছিলাম যে এল এর ভ্যালু হচ্ছে এন, 0 থেকে n-1, 0 থেকে n-1। সো যদি আমরা ধরি এন এর ভ্যালু 1, অর্থাৎ প্রথম উপশক্তি স্তর, তাই প্রথম শক্তি স্তর বা ফার্স্ট অরবিট, প্রথম শক্তি স্তর বা ফার্স্ট অরবিট, তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে প্রথম শক্তি স্তরে যখন আমার ইলেকট্রন গুলো আছে সেখানে কয়টা উপশক্তি স্তর বা অরবিটাল ইলেকট্রন থাকে? 0 থেকে 1-1, তথা কত? 0 পর্যন্তই। আর 0 মানে আমরা জানি এটা হচ্ছে এস অরবিটাল, অর্থাৎ 1 নং শক্তি স্তরে একটাই অরবিটাল আছে, সেটা হচ্ছে কেস অরবিটাল। এবং সেই এস অরবিটালটা কিরকম হবে? এই পুরো অংশ জুড়ে আমরা গোলাকার একটা রিজিয়ন পাবো। এখানে আর কোনো রিজনে ইলেকট্রন থাকার সুযোগ নেই, পুরোটা অংশ জুড়ে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা মোটামুটি সেম। আমরা মোটামুটি সব জায়গায় ইলেকট্রন পাওয়ার সুযোগ আমরা সমানভাবে পাবো। হাউএভার এখন দেখেন, যদি আমাদের এন এর মান হয় 2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর হয়,
সেকেন্ড অরবিট হয়ে থাকে, তাহলে বাবা সমস্যা আছে। কি সমস্যা? সেকেন্ড অরবিট হলে হবে 0 থেকে 2 - 1 তথা 0 এবং 1, অর্থাৎ এই জায়গায় এসও আছে, পিও আছে। তার মানে এটা যদি আমার সেকেন্ড শক্তি স্তর হয়, এখানে দুটো রিজিয়ন আছে। একটা রিজিয়ন আছে এরকম একটা গোলাকার অংশ, আবার পি অরবিটালেরও এরকম কিছু শেপ আছে। এরকম টাইপের কিছু পজিশনস আছে যেই জায়গাগুলোতে আমরা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা পাচ্ছি। বুঝতে পারলাম? তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম যে দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ এতটুকু পর্যন্ত একটা রিজিয়ন আছে যেখানে হচ্ছে যে গোলাকার বা স্ফেরিক্যাল ফরম্যাটের মতো এই জায়গাতে ইলেকট্রন পাওয়া যায়, আবার এরকম পি শেপেরও বেশ কিছু জায়গা আছে যেখানে ইলেকট্রন পাওয়া যায়। এইভাবে মূলত হচ্ছে অরবিট এবং অরবিটাল একে অপরের সাথে সম্পর্কিত। এখন বলেন কারো কোয়েশ্চেন বা কনফিউশন আছে কিনা? আছে? আমি আপনাদের চ্যাট দেখতে পাচ্ছি না কেন, ভাই দাবি নাকি মেসেজ পাঠাচ্ছেন কোনো? বুঝতেছি না। ওয়েট আ সেকেন্ড, দেখি। নাকি আমি আপনাদের চ্যাট অফ করে দিছি? ও না, চ্যাট তো অন রাখছি। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আপনার পরে কোনো মেসেজ পাঠানি নাই, দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। সবাই কি বুঝছেন? একটু ইয়েস নো বলেন তো, তাহলে আমি বুঝবো না। বুঝছেন? গুড, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল চিত্র। আমি লাস্ট দিন হচ্ছে যে আপনাদের চিত্র একটু ভুল আঁকাই দিয়েছিলাম, এই জন্য আমি ভাবলাম আরেকবার হচ্ছে যে বুঝাই দিই। ডাবল ডাবল না এ ডি অরবিটালে? হ্যাঁ। না না, এটা তো বাবা ডাবল না, এটা কিন্তু পি এর তিনটা শেপ। মানে পি এর হচ্ছে তিনটা শেপ, সরি, পি এর তিনটা অক্ষ দিকে থাকে। এটা আমি বুঝাচ্ছি, পি এক্স পি আই পি জেড থেকে আসছে। এখন আমরা এটা জানলাম যে পি শেপের হচ্ছে অরবিটাল আছে, আর প্রশ্নে আমি যেখানে লিখলাম যে বাবা পি নাকি তিনটা আছে, আমি এটা কেমনে বুঝবো পি তিনটা আছে? এটা বোঝার জন্য আমাদের লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম চুম্বক কোয়ান্টাম সংখ্যা। কাকে পড়েছিলাম? লিখে ফেলেন। চুম্বক বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এখন ভাবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আবার কি করে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বের করে কোন শেপের, সরি, অরবিটালের সংখ্যা ও ত্রিমাত্রিক দিক বিন্যাস। কি লিখতে পারি আমরা? নাম্বার অফ অরবিটাল অ্যান্ড 3D ডিরেকশন। নাম্বার অফ অরবিটালও দেখতে পারি এবং 3D ডিরেকশন আমরা পেয়ে যাই। এখন প্রশ্ন হচ্ছে নাম্বার অফ অরবিটাল এবং 3D ডিরেকশন আমরা কিভাবে পাবো? হ্যাঁ, হুন্স লতে আমরা আসবো, হুন্স লতে আমরা এখনো আসি নাই। তাহলে বাবা এই জায়গায় এই যে চুম্বক নাম্বারটা কিভাবে আসে দেখেন, আমরা বলেছিলাম চুম্বক কোয়ান্টাম নাম্বার আমরা এইভাবে পাবো যে এম এর ভ্যালু হচ্ছে -L থেকে +L ইনক্লুডিং 0, অর্থাৎ 0 সহ -L থেকে +L। তো আমার প্রশ্ন হচ্ছে বাবা এখন এখানে কি আছে তাহলে? আমরা বলতে পারি এই জায়গাটাতে, মানুষ বড় অদ্ভুত, আমি ফোনটা কেটে দিচ্ছি, সে আবার ফোন দিচ্ছে, কি বলবো আর। -L থেকে +L, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এম এর মানটা হবে, দেখো যদি আমরা বলি যে 0 ছিল এল এর মান, অর্থাৎ এস, তাহলে এম এর মান কত হবে? জাস্ট 0। তাহলে একটা মাত্র অরবিটাল। এল এর মান মনে করো 1, পি, তাহলে এম এর মান আসবে -1, 0, +1। এই যে তিনটা অরবিটাল পাইলাম না, এটাকে আমরা বলি পি এক্স, এটাকে আমরা বলি পি ওয়াই, এটাকে আমরা বলি পি জেড। অর্থাৎ পি শেপের তিনটা অরবিটাল আছে, এবং পি শেপের তিনটা অরবিটাল কোথায় কোথায় আছে? এইটা আছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা আছে জেড অ্যাক্সিস বরাবর। এইভাবে আমরা একই শেপের তিনটা অরবিটাল পাবো এবং তিনটা তিন দিকে ছড়ায় থাকবে, আমরা এটা বুঝতে পারবো। ঠিক একইভাবে বাবা যদি তোমাকে বলা হয় এল এর মান যদি হয় 2, তাহলে কি হবে? এসপিডি, তাহলে দেখেন আমাদের তখন এম এর মান হবে -2, -1, 0, +1, +2।
-2 মানে কি? dxy dyz dzx dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা কি আসবে? ডি জেড স্কোয়ার। বাস এইভাবে আমরা পেয়ে গেলাম যে ডি শেপের 5টা অরবিটাল থাকে। তার মানে যদি আমি থার্ড শক্তি স্তরের কথা চিন্তা করি, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর, তাহলে সেখানে 3s 3p 3d, আমাদের এসপিডি, এরকম টোটাল তাহলে 10টা অরবিটাল আছে। সরি, 10টা 10টা হয়, 5টা, 8টা, আর সরি 9টা অরবিটাল আছে। ওর একার কাছে 9টা অরবিটাল আছে, মানে ও 18টা ইলেকট্রন ধারণ করতে পারে। আমরা এটা কোয়েশ্চেন একটু সলভ করব, তখন আরো ক্লিয়ার হবে। বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা অরবিটাল কয়টা হবে, যে কোনো একটা শেপের অরবিটাল কয়টা পসিবল, এবং তারা কি কি ডিরেকশনে আছে, সেটা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা বের করতে পারি। ভাইয়া এই ক্লাস কি রেকর্ডেড পাবো? হ্যাঁ ভাইয়া, সবগুলো ক্লাসই রেকর্ডেড পাবেন, আমি তো সব ক্লাসই রেকর্ডেড দিয়ে দিই। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? দেখাই দেন প্লিজ ডি অরবিটাল। ভাই ডি অরবিটাল লাস্ট দিনে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম, যেমন ডিএক্স ওয়াই এর শেপ কি ছিল আপনাদেরকে আমি এঁকে দেখাইছিলাম লাস্ট ক্লাসে, এবং আমি আঁকার একটা টেকনিক শিখাই দিয়েছিলাম, খুবই সহজ একটা টেকনিক। সবগুলো শেপ সেম, এই বরাবর একটা আঁকবা, ডাবল ডাম্বল বলে, আর এই বরাবর একটা আঁকবা। এখন যদি ডিএক্স ওয়াই হয়, তাহলে এইটা দিবা এক্স আর ওয়াই, আর আরেকটা দিবা জেড। এখন তোমার যদি আমি বলতাম যে ভাইয়া ডি ওয়াই জেড, তাহলে কি করতা? এটা দিতা ওয়াই আর জেড, এটা দিতা এক্স। আর যদি বলতাম আমি ডি এক্স জেড এক্স, তাহলে কি করতা? এটা জেড, এটা এক্স, এটা দিতে ওয়াই। শেষ। তো এই তিনটার জন্য একই স্ট্রাকচার, জাস্ট এক্স ওয়াই জেড চেঞ্জ করে দিবা। আচ্ছা, যদি আমাকে বলা হয় ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে খুবই সোজা, এই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর লাস্টে আছে ডিজেড স্কোয়ার। ডিজেড স্কোয়ার কি করবো? এটা বলছিলাম, এটা হচ্ছে একটা ডোনাট শেপ, এটা আমার খুব পছন্দের একটা শেপ। এই হচ্ছে ডিজেড স্কোয়ার, খুবই কিউট একটা শেপ আর কি। আমি জানি না আমার কাছে কিউট লাগে, তোমাদের কাছে কিউট লাগে নাকি না, আই হ্যাভ নো ক্লু। এই হচ্ছে ডিজেড স্কোয়ার। আল্লাহ মাবুদ, পাগল হয়ে যাব। এই লোকটা কে? আমি ভাই, 3বার ফোন দিয়েছে, আমি অলরেডি কেটে দিছি 3বার। ক্লাসে আছে। সবার হয়েছে বাবা? এফ, এফ বাবা আমি নিজে আঁকা শিখি নাই, কারণ এফ অনেক কমপ্লেক্স। এফ হচ্ছে যে কোনো বই আমি, একটা বই পাইছিলাম, বাট আমি কখনো মুখস্থ করিনি, বিকজ এটা খুবই কমপ্লেক্স, আর আসেও না। ইনফ্যাক্ট ডিএক্স ডিওয়াই ডিজেড এটাও তোমাদের পরীক্ষায় আসবে না, বাট আমি শিখাই রাখছি, যে যদি তোমরা জানতে চাও। সবাই বুঝতে পারলাম বাবা? কারো কি বাকি আছে? ওকে, কারো বাকি নেই, তাহলে আই গেস আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে বেশ ডিটেইলড আইডিয়া আপনাদেরকে দিয়ে ফেলছি। আশা করি এর থেকে বড় আর প্রবলেম হবে না। আল্লাহ মাবুদ, এটা কে? আমি এই 3বার কলটা কাটলাম, 4বার কলটা কাটলাম, পাগল হয়ে গেছে ও। সবার ডান হয়েছে বাবা? ওকে, সবার আই গেস ডান। তো যদি সবার ডান হয়ে থাকে, তাহলে বাবা চলেন আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাই। আমাদের এখানে অনেকগুলো হচ্ছে যে পড়াশোনা এখনো বাকি, আমরা জাস্ট একটা পার্ট হচ্ছে মাত্র শেষ করছি। এখন আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানতে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আসবে, যেমন প্রথম একটা খুব সুন্দর কোয়েশ্চেন এখন আমরা সলভ করব। আমাকে এটা বলা হবে, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। তোমাকে প্রথম প্রশ্ন করা হলো চতুর্থ শক্তি স্তরে, এটা মনে হয় আমরা লাস্ট ক্লাসে সলভ করেছিলাম এই সেম কোয়েশ্চেন, একটু দেখে নিই। আমি জানি না, আমি তো লাস্ট ক্লাসে অনেক কিছু করাই দিছি। ওকে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন বের করা শিখেছিলাম। আচ্ছা, শিখাইছি টেকনিক্যালি, বাট মানে দরকার নেই, আরো কিছু শেখানো যায়, so আমি শিখাই দিই। দেখেন, চতুর্থ শক্তি স্তরে মোট, সরি সর্বোচ্চ, চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ধারণ করা সম্ভব? হাউ মেনি ইলেকট্রনস ক্যান ফোর্থ অরবিট
কন্টেইন। তো দেখো এটা কিভাবে বের করতে হয়। বের করার টেকনিক হচ্ছে, প্রথমে আমরা জানি এন এর মান হচ্ছে 4। এন এর মান 4 হলে বাবা আমরা দেখবো এই জায়গায় এভাবে আমরা একটা ছক আঁকবো আর কি। এন এর মান যদি 4 হয়, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর, মানে প্রিন্সিপাল। এটা হচ্ছে সাবসিডিয়ারি। আমরা জানি এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান 0 to n-1। তাহলে আমাদের এখানে আসবে 0, 1, 2, 3, অর্থাৎ S, P, D, F, অর্থাৎ আমাদের চতুর্থ শক্তি স্তরে বা ফোর্থ আমাদের অরবিটে টোটাল এই চারটা শেপের হচ্ছে যে কি থাকতে পারে, আমাদের অরবিটাল থাকতে পারে। এখন যদি চারটা শেপের অরবিটাল থাকে বাচ্চারা, প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে আমাদের টোটাল এখন হচ্ছে যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হবে। তো বাবা আসলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বের করি। ম্যাগনেটিক বা আমরা বলতে পারি চুম্বক। তো ম্যাগনেটিক হচ্ছে -L থেকে +L। তাহলে দেখো, যদি আমরা 0s চিন্তা করি, 0s চিন্তা করলে আমাদের জাস্ট একটাই সম্ভব, 0। যদি চিন্তা করি কি বলে এটাকে এখানে, তাহলে আসবে -1, 0, +1। এখানে -2, -1, 0, +1, +2। এখানে -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে ইন টোটাল যদি আমি দেখি টোটাল অরবিটালস, আমরা দেখতে পাবো টোটাল অরবিটাল হচ্ছে যে এখানে আছে আমাদের একটা, এখানে তিনটা, এখানে পাঁচটা, এখানে সাতটা। এখন আমরা সবাই জানি স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে যে আমাদের প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, তাই না? আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে জানি যে একটা থাকে প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার অনুযায়ী এখানে 1 × 2 থাকবে দুইটা ইলেকট্রন, 3 × 2 থাকতে পারে 6টা ইলেকট্রন, 5 × 2 থাকতে পারে 10টা ইলেকট্রন, আর 7 × 2 থাকতে পারে 14টা ইলেকট্রন। তাহলে যদি আমি এখন এখানে গ্র্যান্ড টোটাল করি, তাহলে 2 + 6 + 10 + 14 চলে আসে কত দেখো তো, আমার হিসাব মতে হচ্ছে যে 32। তাহলে 32 হচ্ছে ইলেকট্রন আমার ফোর্থ শক্তি স্তর বা ফোর্থ অরবিটে থাকা পসিবল। কে কে এই পার্টটা বুঝতে পারেন নাই, এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছেন কিনা? তুমি ফার্স্ট টাইম যদি দেখো তাহলে তো একটা সমস্যা, কারণ তুমি তো আগের 3টা ক্লাস করো না, এটা তো আজকে চতুর্থ লেকচার, মানে আমাদের তো এটা আজকে ফার্স্ট লেকচার না, ফোর্থ লেকচার। তোমাকে আবার আগে হচ্ছে 3টা ক্লাস বুঝতে হবে বা পড়তে হবে তারপর। আমাকে একটু বলেন এখানে, মাইমুনা তুমি কি আগের 3টা ক্লাস করেছো বাবা? আচ্ছা ঠিক আছে, ওকে আমি আরেকবার বুঝাই দিচ্ছি। আমরা জানি যে যদি আমাদের এন এর মান 4 হয়, তাহলে সাবসিডিয়ারি বা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হবে। তাহলে কোথায় 0, 1, 2, 3, 0 থেকে 4 - 1 বা 3 পর্যন্ত, তাহলে চারটা আসছে। এখন আমাদের প্রত্যেকটা, যেমন এস অরবিটালের মধ্যে টোটাল কয়টা অরবিটাল আছে, মানে এস শেপের কয়টা অরবিটাল আছে, এস শেপের অরবিটাল আছে একটা, -L থেকে +L। তো -0 থেকে +0 তো জিরোই আছে। পি শেপের কয়টা আছে, -1 থেকে -L থেকে +L, মানে -1, 0, +1। 2 এর ক্ষেত্রে -2, -1, 0, +1, +2, অর্থাৎ ডি শেপের চারটা আছে, এফ শেপের সাতটা আছে। প্রতিটা শেপের বা প্রতিটা অরবিটালের মধ্যে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, স্পিন কোয়ান্টাম নাম্বার তাই বলেছে, প্লাস অফ মাইনাস অফের মাধ্যমে। তাহলে টোটাল এখানে দুইটা, এখানে 6টা, এখানে 10টা, এখানে 14টা। তাহলে টোটাল ইলেকট্রন এই চতুর্থ শক্তি স্তর বা ফোর্থ অরবিটে থাকতে পারে মোট 32টা। এবার বুঝতে পারছি? এক্সামে আসলে হ্যাঁ এক্সামে আসলে এইভাবে করবে, এটা 4 মার্কের প্রশ্ন আসে বাবা। 2n² তো অবজেক্টিভের জন্য, এটা তোমাকে এক্সামে আসলে এইভাবেই করে দেখাতে হবে, ছক টেকে দেখাইতে হবে।
বুঝছে বাবা? হ্যাঁ, ইউটিউবে আগের ক্লাসগুলো দেওয়া আছে, প্লে লিস্ট আকারেই দেওয়া আছে, 3টা লেকচারই দেওয়া আছে। ওকে, সবাই বুঝলাম? ওকে, সবার ডান। ভাই, বইয়ে দেওয়া আছে 2 × 12 + 1 দিয়ে করা আছে। ভাইয়া, বই হিসাব করে লাভ নাই, বইয়ে তো তোমার ইয়াই দেয় নাই, এটাকে কি বলে, আম ম্যাগনেটিক আর স্পিন কোয়ান্টাম নাম্বারের কথাই বলে নাই, বলতে খালি তোমাকে দুইটা দিয়ে বসে আছে। তো ওই হিসাব করে লাভ নাই। আর 2 × 12 + 1 এটাও ফর্মুলা, এটা সে সমস্যা নেই, এটা ঠিক আছে। ম্যাগনেটের স্পিন কি এসএসসি তে আসবে? ভাইয়া, ম্যাগনেটের স্পিন এসএসসি তে আসবে না, কিন্তু সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে, আপনি যদি এই দুইটা না জানেন তাহলে এই জিনিস আপনি বুঝতেই পারবেন না। অর্থাৎ আপনাকে অ্যাকচুয়ালি পুরো জিনিসটা বোঝানোর জন্য পুরো জিনিসটা মানে এটা লাগবে। ইস্যু যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সময় যখন বইটা ছিল তখন কিন্তু কোয়ান্টাম নাম্বারের কথাটাই উল্লেখ ছিল না। আপনাদের সময় বইয়ে কোয়ান্টাম নাম্বার উল্লেখ করেছে কিন্তু পুরাটা দেয় নাই। সমস্যা এই জায়গায় বাধায় ফেলছে। এই জন্য আমাদের না পেরে হচ্ছে যে পুরাটা এখন পড়াইতে হচ্ছে, কারণ আপনি আলে আপনি আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না। বুঝছি? ওকে। সো কাইন্ড অফ আমরা বাধ্য আর কি পুরোটা পড়াইতে, নাহলে আমার ভাই কি ঠেকা বলো, বসে বসে এত প্যারা জিনিস পড়াইতাম। আমার চ্যাপ্টার 3 হলে শেষ হয়ে যেত 4 লেকচার, আজকে আমার চ্যাপ্টার 3 শেষ হয়ে যেত। কিন্তু না, এই কোয়ান্টাম নাম্বার পড়াইতেই হচ্ছে যত কষ্ট। নাহলে তো বাবা তোমার আসলে টিচারেরই দরকার নেই, তুমি বই পড়েই পড়ে ফেলতে পারতা। ওকে, ডান। আমাদের এতটুকু শেষ হয়েছে। এখন আমরা চলে যাব হচ্ছে আজকে ইলেকট্রনের বিন্যাস নিয়মে। সো হেডিং দেন ইলেকট্রন বিন্যাসের নিয়ম। দেখেন, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। তারা এটাকে জানি কি বলি আমরা, ইলেকট্রন বিন্যাসে তার ইংরেজি ভুলে গেছি আমি, দেখছো? মাঝে মধ্যে এরকম করে ব্রেন হচ্ছে যে ফ্রিজ হয়ে যায়। ইলেকট্রন বিন্যাসকে কি বলি আমরা? ইলেকট্রন কনফিগারেশন, মনে পড়ছে মনে পড়ছে, দেখছো? ইলেকট্রন কনফিগারেশন, মাত্র মনে পড়ছে। ওকে, ইলেকট্রন কনফিগারেশন। ইলেকট্রন বিন্যাস কি, ইলেকট্রন বিন্যাস কিভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমরা এখন বুঝবো। ইলেকট্রন কনফিগারেশনের বেসিক আইডিয়া হচ্ছে যে ইলেকট্রন আসলে কিভাবে আমাদের হচ্ছে, ইভান, তুমি একটা শিখছো হুন্স ল, আমি তোমার 3টা শিখাবো, হুন্ডের নীতি শিখাবো, পাওলির বর্জন নীতি শিখাবো, আউফবাও শিখাবো। তুমি ঠান্ডা হও, তুমি প্যারা নিও না বাবা। তোমাকে হুন্ডের থেকে বেশি জিনিস শিখাবো, ঠিক আছে? তুমি একটা হুন্ড ল শিখে ওইটা নিয়ে লাগাইতেছো, শিখাবো, সবগুলো শিখাবো। ইলেকট্রন বিন্যাসের নিয়ম, ইলেকট্রন কনফিগারেশনের ব্যাখ্যাটা চলে যাব। ইলেকট্রন কনফিগারেশন মানে কি? তুমি যখন দেখতেছো ইলেকট্রন গুলো অরবিটালের মধ্যে আছে, এখন তোমার মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে অরবিটালের মধ্যে ইলেকট্রন গুলো যায় কিভাবে। সাপোজ এই হচ্ছে যে তোমার নিউক্লিয়াস, এখন এই হচ্ছে তোমার বিভিন্ন অরবিটাল, তাই না? অরবিটাল, অরবিট যা আছে। এখন যখন ইলেকট্রন গুলো এখানে আসবে, ইলেকট্রন গুলো তো প্রথমে এই জায়গায় থাকবে নাকি এই জায়গায় থাকবে নাকি এই জায়গায় থাকবে, তুমি তো জানো না। তো তোমাকে এখন এটাই শিখাবো আমি যে আসলে একটা যদি মনে করো যে অ্যাটমের মধ্যে 4টে ইলেকট্রন থাকে সাপোজ, তাহলে 4টে ইলেকট্রন কোথায় কোথায় থাকবে, সে কি ফার্স্ট অরবিটালে থাকবে না সেকেন্ড অরবিটালে থাকবে না কোথায় থাকবে, এটাই এখন আমরা শিখবো। সো ইলেকট্রনের এই অরবিটালটা হচ্ছে যে, সরি, ইলেকট্রনটা কিভাবে থাকবে এই জিনিসটা আমাকে এখন শিখাবে হচ্ছে যে আমাদের মেইনলি আউফবাউ নীতি। আউফবাউ নীতি আমাদের কি বলবে চলেন দেখি, লিখে ফেলেন আউফবাউ নীতি। আউফবাউ প্রিন্সিপাল বা আউফবাউ নীতি। আউফবাউ নীতি আমাদেরকে বলে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর নিম্ন শক্তি স্তরের অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের অরবিটালে স্থান গ্রহণ করে। কারণ নিম্ন শক্তি স্তরে স্থিতিশীলতা বেশি।
দেখেন, ইলেকট্রনস ফার্স্ট electrons first go to lower energy orbitals and then gradually to higher energy orbitals. Since lower energy orbitals are more stable. ঠিক আছে, লিখেছি সবাই? আচ্ছা, সো এটা মানে কি, আহ্বন নীতি কিভাবে কাজ করে চলেন দেখি। আমাদের এই জায়গায় এখন তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, লোয়ার আর হায়ার এনার্জি স্টেট, মানে লোয়ার আর হায়ার এনার্জি অরবিটাল আমরা চিনবো কিভাবে? হাউ টু আইডেন্টিফাই? এটা চিনার উপায় হচ্ছে নাম্বার ওয়ান, আমাদের যে কোনো অরবিটালের এনার্জি হিসাব করা হয় এইভাবে, যেটা হচ্ছে এন প্লাস এল। এন হচ্ছে শক্তি স্তরের মান, এল হচ্ছে অরবিটালের মান। সো ফর এক্সাম্পল ইজি মানে ফর এক্সাম্পল 4p যদি আমি দেখি, এটার এনার্জি হবে 4 এবং পি এর মান কত আমরা জানি 1, S0 P1। তাহলে 4+1 এটার ভ্যালু হবে 5। বুঝতে পারছি? কারো সমস্যা নেই? আবার তুমি যদি 3D দেখতে চাও, তাহলে 3D এর মান হবে 3+2 তথা 5। এইভাবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি এনার্জি সেম হয়, if energy is equal, in that case prioritize orbit. So for example, মনে করো তুমি 4p আর 5d, সরি 4p and 3d, দুটোরই এনার্জি হচ্ছে 5। তাহলে কোনটা বেশি শক্তি, মানে কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম? তখন রিমেম্বার 4p is greater than 3d because n is higher, বা শক্তি স্তরের মানটা বেশি বা অরবিটের মানটা বেশি। এইভাবে আমরা জিনিসটাকে হিসাব করছি। বুঝতে পেরেছি? ক্লিয়ার সবাই? ক্লাসগুলো ইউটিউবে ঠিক মতো দিয়ে না, আগেটা ঠিক মতো চলে নাই, কেন চলবে না? আমি দেখলাম ঠিক মতো চলছে। কি চলে নাই আমি বুঝিনি। ও আগেরটায়, ও হ্যাঁ, মাইকে একটু সমস্যা ছিল আগের দিন, ও যে মাইকে চার্জ ছিল না, So আজকে আবার একটা সমস্যা নেই আর কি। ওকে, সবার হয়েছে, আমরা আগাতে পারি? ওকি ডোকি, আই গেস আমাদের সবার এতটুকু হয়েছে। সবার এতটুকু হয়ে গেলে আমরা চলেন পরেরটাতে যাই। ওরে আল্লাহ, হামিমের জ্বালায় আমি একদিন পাগল হয়ে যাবো বাবা। ফ্রি ক্লাস 6টা দিব, তোমাদের এগুলো আগেও বলছি আমি। আর দুটো ক্লাস হবে, যেই কয়টা লাগে চ্যাপ্টার শেষ হইতে, চ্যাপ্টার শেষ হইলেই ফ্রি ক্লাস শেষ, তারপরে আমরা পেইড ব্যাচে আগায় যাব। ওকে ডান, আগাইলাম। ঠিক আছে, এবার আসেন আমাদের কতটুকু হলো, এটা হচ্ছে আমরা বুঝলাম। তাহলে এখন আমরা এখান থেকে আহ্বান নীতি থেকে আমরা চলেন ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। তো আমাদের ইলেকট্রন বিন্যাস তাহলে হচ্ছে আহ্বান নীতি থেকে বারবার হিসাব করে বের করাটা কঠিন। তো আমাদের একটা ফর্মুলা আমরা এখানে বের করেছি। এটা হচ্ছে আমাদের একটা, এটা মনে হয় আপনারা যারা ক্লাস 10-এর তারা অলরেডি পড়েছেন।
যারা নাইনের তারা ফার্স্ট টাইম দেখবেন। 1s, 2s 2p, এটা 3s 3p, মানে যেটার যে কয়টা আছে 3s 3p 3d, 4s এর 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f এর পরে আরো আছে, ওগুলো লাগবে না। 6s 6p 6d 7s 7p। টেকনিক্যালি এই কটা থাকলেই হয়, আর দরকার হয় না। তো সিস্টেম হচ্ছে এইভাবে অ্যারোগুলো যাবে। ঠিক আছে, এইভাবে জিনিসটা কাজ করবে। এর মানে হচ্ছে প্রথমে 1s, তারপরে 2s 2p, তারপরে 2s, তারপরে 2p 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s, এইভাবে হচ্ছে ইলেকট্রন গুলো একটা পর একটা যেতে থাকবে। ক্লিয়ার? সো যদি আমাদের সেটা মোটামুটি বুঝতে পারি এখন এই জায়গায়, তাহলে আমরা চলেন কয়েকটা ইলেকট্রন বিন্যাস দেখি যে কিভাবে কাজ করবে। সাপোজ আপনাকে বলা হইলো, আমি দিলাম আপনাকে র্যান্ডম, আপনাকে দিলাম হচ্ছে আমি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ফ্লোরিনের ইলেকট্রনে আমরা জানি 9 আছে। সো কেমনে করব, হাউ টু রিয়েলি আইডেন্টিফাই? প্রথমে দেখেন আমরা জানি প্রত্যেকটাতে দুইটা করে ধরে, সরি এস এ দুইটা ধরে, পি তে 6টা ধরে, কারণ ওই যে পি এর শেপ 3টা। So আমরা সবাই এতটুকু জানি যে এস এ ধরবে 2টা ইলেকট্রন, পি তে ধরবে 6টা ইলেকট্রন, ডি তে ধরবে 10টা ইলেকট্রন, আর এফ এ ধরবে কয়টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন। এটা আমরা একটু আগে বের করে নিয়ে আসছি। তাহলে যদি 9টা ইলেকট্রন হয়, তাহলে প্রথমে 2টা ইলেকট্রন গেছে 1s2 তে, তারপরে 2টা ইলেকট্রন গেছে 2s2 তে, তাহলে অলরেডি 4টা শেষ। তারপরেরটা গেছে 2p তে, 2p তে 6টা ধরতে পারে, তাহলে 4-এর পরে 5টা হলেই 9টা। ডান। তাহলে 1s2 2s2 2p5। ঠিক একইভাবে যদি আমরা এখন পটাশিয়াম এটা বের করতে চাই, পটাশিয়াম মনে করেন 19, তাহলে এগেন 1s2 2s2, 2p তে হচ্ছে যে আমাদের 6টা, তাহলে আমাদের 2 2 4 আর 6 10টা হয়ে গেল। 10-এর পরে এখানে আরো দুইটা 12টা, 12টার পরে এখানে আরো 6টা 18টা, দেন আরেকটা আসবে কত 4s 1। এখন এতগুলা পর্যন্ত খুব আরামে ছিল, কোনো সমস্যা নেই, সুন্দর মতো বসে গেছে, তাই না? নাম দাম বসাই দিতে পারছি। ক্যাচাল শুরু হবে এখন। হোয়াট ইফ আমি আপনাকে বললাম ম্যাঙ্গানিজ 1s2 2s2 2p6 3s2 3p6, আর এখানে চলে আসবে কত 4s2। তাহলে 2 2 4 6 10, আর 2 12, 12 6 18, 2 20, আর 3d5, তাই না? যে 4s2 এর পরে আবার 3d5। তো সুন্দর, আমাদের খুব সুন্দর মতো হয়ে গেল। বাট আমরা যেটা করলাম, এটা যদি আমরা পরীক্ষায় লিখি তাহলে আমাদেরকে কেটে দিবে, নো মার্কস। কারণ ইলেকট্রন বিন্যাস যখন আমরা উপস্থাপন করি তখন আবার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমাদেরকে উপস্থাপন করার সময় অবশ্যই অবশ্যই সবগুলো শক্তি স্তরকে একসাথে লিখতে হবে। সবগুলো শক্তি, ও এফ 14টা, সরি বাবা বয়স হয়েছে তো, মাঝে মধ্যে ভুল হয়ে যায়, বয়স হয়েছে সরি। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের থ্রিডিতে হচ্ছে যে 5টা, এটা একসাথে, এটা এখানে হবে না, তাহলে আমরা কিভাবে লিখবো? কারেক্টেড ভার্সন হবে এই রকম, 2p6 3s2 3p6 3d5 4s2, বাস শেষ। কারো কনফিউশন লাগতেছে? লাগতেছে না? So আমরা খুব সহজেই হচ্ছে যে এখানে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রিক হচ্ছে যে আমাদের যেটা ইলেকট্রন কনফিগারেশন আমরা বের করতে পারলাম। এখন কয়েকটা জিনিস এখানে ঝামেলা আছে। কি কি ঝামেলা আছে? দুটো ঝামেলা আছে টেকনিক্যালি। এখন আমরা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি যে আমাদের দুটো কি ঝামেলা আছে, সেই দুটো ঝামেলা এখন আমরা একটা একটা করে দেখব। প্রথম যে ঝামেলা সেটা হচ্ছে, এই জায়গায় লেখেন স্পেশাল রুল। স্পেশাল রুলের মধ্যে আমাদের প্রথম যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে, হোয়াট ইফ আমি বলি ম্যাঙ্গানিজ 2+, আয়ন দিলাম। ম্যাঙ্গানিজ 2+ মানে কি? 2+ মানে কখন একটা মানে অ্যাটম 2+ হয়, যখন তার মধ্যে থেকে 2টা ইলেকট্রন চলে গেছে। 2টা ইলেকট্রন চলে গেলে তার মধ্যে কি আপাত দৃষ্টিতে প্লাস হয়ে গেল। আর নিউক্লিয়াস তো ছুটতে পারবে না, প্রোটন তো যেতে পারবে না, বা আসতেও পারবে না।
তো ইলেকট্রনের মুভ করতে হবে। ম্যাঙ্গানিজ 2+ মানে তার মধ্যে থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে। তো যখন আমরা এইটার ইলেকট্রন বিন্যাস চাই, চলুন একটু দেখি তো এটা কি হবে। আপনারা আমাকে আগে চ্যাটে একটু লিখে দেখান যে ম্যাঙ্গানিজ 2+ এর ইলেকট্রন বিন্যাস কি হবে। দেখি কে পারেন। ট্রাই করেন, লেটস সি। ম্যাঙ্গানিজ 2+ এর ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, তুই আমার বিয়ে নিয়ে মজা নে, আর এদিকে লেখাপড়া করে আমরা উল্টায় ফেলতেছি। চাইনিজরা ডিপসিক আবিষ্কার করে, আর আমরা বসে বসে বিয়ে নিয়ে মজা নিচ্ছি। পাগল, তাড়াতাড়ি লেখ। বল কি হবে ম্যাঙ্গানিজ 2+। 4s হবে না, 3d5 হবে। 4s2 হবে না। আচ্ছা, আর না রে বাপ, সারা বছর ফ্রি ক্লাস দিলে আমি খাবো কি রে বাপ, তুই আসিস তোর তালে। আগ লাগিয়ে বাঁচতে মে আপন আপনি মাস্তি মে। দেখেন, এটা 1s2, 2s2, 2p6, 3s2। এখন আপনারা যেটা ভাবেন সেটা হচ্ছে, ভাইয়া যেহেতু 3D তে সবার লাস্টে ইলেকট্রন ঢুকছে, তাহলে 3D থেকে ইলেকট্রন চলে যাওয়া উচিত না। এখানে একটা সমস্যা আছে। ইলেকট্রন যখন যায় তখন সে সবচেয়ে বাইরের শক্তি স্তর বা বাইরের অরবিট থেকে যায়। তো ইলেকট্রন সবচেয়ে বাইরের অরবিট এখানে কে, 4s না? তো যখন দুইটা ইলেকট্রন বের হবে, ও 3D থেকে বের হবে না, ও 4s থেকে বের হবে। আরো সিম্পলি চিন্তা করলে, অ্যাকচুয়াল যে ইলেকট্রন বিন্যাসটা আমরা পেয়েছি, মানে যেটাকে আমরা উপস্থাপন করেছি, ওইটার সাপেক্ষে তুমি যদি ইলেকট্রন এখান থেকে সরাতে থাকো, তাহলে তোমার হয়ে যাবে। তো দেখো, যাবে ইলেকট্রন কোথা থেকে, 4s থেকে দুইটা চলে যাবে, তাহলে 3d5। 4s কত হবে, 0। অর্থাৎ 4s 0 থাকে, সেটা উল্লেখ করার দরকার নাই। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, গুড। এই যে একজন লিখছে 3d3 4s2, তারটাই ভুল হয়েছে। বুঝলাম বাবা। ক্লিয়ার সবাই? ভেরি গুড, ভেরি গুড। না, ফাহিমেরটাও ভুল হয়েছে, শান্তরটাও ভুল হয়েছে। সবার ডান, বুঝলাম আমরা সবাই। আচ্ছা, যদি এটা হয়ে থাকে, তাহলে দেখি আপনারা এটা বলেন তো, Fe2+ এরটা কি হবে? Fe2+ দিব। হুম, হ্যাঁ, Fe2+ এটা কি হবে বলেন তো দেখি। আমি কয়েকটা দিলাম, দাঁড়ান। Fe2+ দিলাম, আর হচ্ছে যে Fe3- দিলাম। আচ্ছা, Fe3+ও দিলাম, আর হচ্ছে N3- দিলাম। দেখি কি হয়, করেন দেখি। N3- দিয়ে দিছি। তারপরে কোনটা দেওয়া যায়? এই কটা হলেই হবে। মানে আমি আমার বইয়ে অনেকগুলো দিচ্ছি, আমার বই থেকে দিচ্ছি। আমার বইয়ে প্রায় আমি ইলেকট্রনিক্স কয়টা দিছি, 30টা, প্রায় মনে হয় 45টার মতো প্র্যাকটিসই দেওয়া আছে। সো মানে আমি চেষ্টা করছি বইটার মধ্যে সব টাইপের হচ্ছে যে মানে তোমাকে হচ্ছে যে প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিতে। বইটা অলরেডি চলে আসছে বাজারে। ভালো লাগতেছে, বইটা খুব সুন্দর হয়েছে। তোমাদের ফিজিক্স বইটা আরো সুন্দর হবে, ফিজিক্স বইটা পুরো রঙিন হচ্ছে। সো দ্যাট উইল বি ভেরি ফান, ইনশাল্লাহ। ওকে, বাচ্চারা কতটুকু করেছেন? কতটুকু আসছে বললেন? Fe2+ কত? আয়রন এমনি 26। আচ্ছা, আয়রন যারা জানেন, আয়রন হচ্ছে 26। অনেকে আবার আয়রন বুঝতেছে না, এই জন্য পারতেছে না। আর নাইট্রোজেন হচ্ছে 7, ঠিক আছে। ওকে, সো যদি আমরা আয়রন 2+ বের করতে চাই, তাহলে আয়রন 2+ চলে আসবে হচ্ছে 3s2, 3p6, আর 4s2 বা 3d5। আর যখন Fe3+ হবে, তখন 3d থেকে আরেকটা ইলেকট্রন চলে যাবে। তো টেকনিক্যালি তখন 3d4। N3- মানে আমরা এমনি নর্মালি কি জানি, 1s2, 2s2, 2p3, তাই না? এটা হচ্ছে নর্মাল 7টা থাকলে। 3- মানে আরো তিনটে ইলেকট্রন আসছে। তো তখন এখানে হয়ে যাবে 2p6। তিনটে ইলেকট্রন আর আসছে। বুঝতে পারলাম? কারো কনফিউশন আছে বাচ্চা? ম্যাগনেটের স্পিনে লিখা যায়, মানে তুমি যেটা বলছো হুন্ডের নীতিতে, ওইটা হুন্ডের নীতির ব্যাখ্যা আলাদা। হুন্ডের নীতিতে আসলে আমরা ওইটা বোঝানোর চেষ্টা করি না। হুন্ডের নীতির ব্যাখ্যা আমরা আরেক জায়গায় দেওয়ার চেষ্টা করি। আমি দিব হুন্ডের নীতিটাও, আমি আজকে বোঝাবো, সমস্যা নেই।
সবার এতটুকু হয়েছে? আচ্ছা, সবার এতটুকু হচ্ছে যে ডান হয়েছে। এখন এটা যদি আমাদের ডান হয়ে থাকে, তাহলে আমাদের পরবর্তী অংশে আমরা চলে আসি, চলো। ও আচ্ছা, আমাদের মনে হয় আর একটা ক্লাস লাগবে, সরি। 6টা ক্লাস লাগবে না তো, আর একটা ক্লাস লাগবে। নাইস। আরেকটা ক্লাস করলে আমাদের হচ্ছে যে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। চ্যাপ্টার অনেক ছোট। নাইস, ভালোই জিনিস। তো আসেন আমরা হচ্ছে পরবর্তী অংশে চলে যাই। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে শিখবো সেটা হচ্ছে আরেকটা হচ্ছে যে আমাদের ব্যতিক্রম। আসলে ব্যতিক্রম দুইটা আছে, আমরা আরেকটা ব্যতিক্রম শিখবো। এক্সেপশন। এক্সেপশনে কি কি আছে চলেন দেখি। প্রথম যে এক্সেপশনটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ক্রোমিয়াম আর কপার। ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস আমরা এক্সপেক্ট করি। এক্সপেক্টেড ইলেকট্রন, এক্সপেক্টেড হচ্ছে কনফিগারেশন ক্রোমিয়ামের এইটা। 2 2 4 6 10, 10 2 12, 12 আর 6 18, 18 আর 10, 18 আর 9 হচ্ছে 18 আর 4 হচ্ছে 24, 18 আর 4 22, আর হচ্ছে 4s2, এটা হওয়ার কথা, তাই না? এক্সপেক্টেড। বাট যদি আমরা অ্যাকচুয়ালি বইটা খুলে দেখি তাহলে দেখবো এই জায়গায় একটা ঝামেলা আছে। অ্যাকচুয়াল যে আমাদের ইলেকট্রন বিন্যাস বা রিয়েল যে আমাদের হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন সেটা হচ্ছে এই রকম। 3d5, 4s2, 4s1। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখানে দুইটা ইলেকট্রন জায়গায় এখানে একটা ইলেকট্রন চলে আসলো কেন? সিমিলারলি যদি আমরা কপারের কথা চিন্তা করি, তাহলে এটাও চলে আসবে এরকম, উইচ ইজ অ্যাবসার্ড, যে আমাদের এখানে 3d10 আসবে, নট 4s2 3d9। তোমাদের বইয়ে দেওয়া আছে এখানে খুবই সিম্পলি যে ভাই দেখেন এটা আসলে আমরা যদি ডি অরবিটাল, কি বলছে, ইভি টু প্লাস 3d6 হবে না? কেন 6 হবে কেন? 2 2 4 4 10 10 2 12 6 18, 18 আর 5। ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি, 18 আর 6 হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক করে নাও। এটা ভুল করছিলাম, 18 আর 6 হচ্ছে 24, আর এখানে হচ্ছে যে হবে, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, এটা রিজন কি? ডি অরবিটাল হাফ ফিল্ড। আল্লাহ ভাই, মানুষ পাগল বানায় ফেললো আমাকে। আমি নিয়ে ওনার ফলটা 5বার কাটলাম। ডি অরবিটাল হাফ ফিল্ড অর ফুল ফিল্ড হলে, হাফ ফিল্ড অর ফুল ফিল্ড হলে স্থিতিশীল হবে, বা হচ্ছে যে আমাদের বলতে পারি আমরা স্টেবল হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আন্টি, আন্টি আমি আপনার কলটা তো এই জন্য এরকম 4বার কাটলাম। আমি একটু ক্লাসে, লাইভ ক্লাস, আমি না পেরে কলটা ধরলাম। একটু আমি কল পরে ফোন দিই কাইন্ডলি। শিওর, থ্যাংক ইউ। দেখেন, স্থিতিশীল বা হচ্ছে যে আমরা বললাম স্টেবল। এখন প্রশ্ন হচ্ছে ভাই হাফ অরবিটাল মানে অর্ধেক হলে কেন হচ্ছে যে আমাদের এটা স্থিতিশীল বা টেবল হবে, স্টেবল হবে? এটা রিজন চলেন ব্যাখ্যায় চলে যায়। এটার ব্যাখ্যাটাই যখন আমি যাব তখন আমাদের হচ্ছে যে হুন্ডের নীতি লাগবে। হুন্ডের নীতি বা হুনস প্রিন্সিপাল। হুন্ড আমাদেরকে বলেছে ইলেকট্রন যখন অরবিটালে প্রবেশ করে তখন
একমুখী পিনের দিকে একটা করে ইলেকট্রন প্রবেশ শেষ হলে বিপরীতমুখী পিনে প্রবেশ করে। If electron enters any orbital, it first enters at one directional spin, then goes on to the other direction. তো এটার মানে কি? মনে করেন আপনি এই জায়গায়, আমি যদি নর্মালি চিন্তা করি যে আমার কোন একটা অরবিটাল, মনে করেন টুপি, টুপি অরবিটালে যদি আমার এরকম, আমরা জানি আসলে টুপি অরবিটাল মানে এখানে পি শেপের তিনটা অরবিটাল আছে। কয়টা অরবিটাল আছে? পি শেপের তিনটা অরবিটাল আছে, একটা পি এক্স, একটা পি ওয়াই, একটা পি জেড। তো যদি আমার টুপিতে, মনে করেন টুপি যদি আমার থ্রি হয়, সরি টুপি যদি আমার ফোর হয়, তাহলে ইলেকট্রন যখন প্রবেশ করবে এই প্রত্যেকটা অরবিটালে বা যাবে, সিস্টেম হচ্ছে আগে একটা যাবে, তারপরে পি ওয়াইতে একটা যাবে, পি জেড একটা যাবে একই ডিরেকশনে স্পিন, এটা একটা ডিরেকশন অফ স্পিন। তারপরে পি এক্স এ যাবে হচ্ছে এই বরাবর। এমন হবে না যে পি এক্স এ দুইটা, পি ওয়াই দুইটা, পি জেড এ কোনো ইলেকট্রনই নাই, বরং একটা একটা করে যাবে। তো যখন একটা একটা করে যায় তখন সেইভাবে হচ্ছে ফাংশন করে। এখন কাহিনী হচ্ছে যখন আমি ক্রোমিয়াম আর হচ্ছে যে কপারের কথা চিন্তা করছি, তখন এদেরও তুমি যখন থ্রি ডিটা দেখবা, এই থ্রি ডি অরবিটালকে যদি আমি একটু ভেঙে দেখাই, আচ্ছা সবাই এতটুকু তুলছে নাকি? এটা তুলে নেন, তারপর বুঝাই দিই। আচ্ছা, আই হোপ সবার তোলা হয়েছে। এক্সেপশন এইটা একটা, আরেকটা আছে ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজের সংকোচন। ল্যান্থানাইড সংকোচন বলে এটাকে আমরা। ওটা তোমরা পড়ো নাই, পড়ার কথাও না, ওটা তোমাদের পড়ায়ও না। সো আরো আছে, মানে এক্সেপশনের শেষ নাই। কেমিস্ট্রি মানে এক্সেপশন, জাস্ট কোনোটা তোমাদের এখন পড়াবে, কোনোটা পরে পড়াবে, দ্যাটস ইট। আমি দেখি তোমাদেরকে এখন কি পড়ানো উচিত হবে, মনে হচ্ছে না, চিন্তা করি কি করব। আচ্ছা, এতটুকু তো হয়েছে। ওকে ডান, এতটুকু। ওকে ঠিক আছে। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে আমরা একটু ব্যাখ্যায় যাই। যে এখানে যদি আমি ক্রোমিয়ামের কথা চিন্তা করি, ওর এস ওয়ান, দেখো প্রত্যেকটাতে একটা করে যদি ইলেকট্রন যায়, যেটাকে আমরা বলি হাফ ফিল স্টেট। এই যে হাফ ফিল স্টেট, এটা অন্য যে কোনো স্টেটের থেকে স্টেবিলিটি বেশি বা স্থিতিশীলতা বেশি। এবং যে কোনো পরমাণু বা যে কোনো অ্যাটম ও চায় অলওয়েজ স্থিতিশীলতা অর্জন করতে বা স্টেবিলিটি অ্যাটেইন করতে। এবং ঠিক এই কারণেই ও হচ্ছে যে এরকম স্ট্রাকচারের একটা হাফ ফিল স্ট্রাকচার দেখায়। বুঝতে পারছি কেন, ওয়াই, এটা মোর স্টেবল। তো এটা আমাদের 2 মার্কের প্রশ্নে প্রচুর আসে। আশা করি এখন থেকে আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন। কুল, আমরা এতটুকু বুঝতে পারলাম। এতটুকু বুঝতে পারলে চলেন আমরা চলে যাই হচ্ছে যে ল্যান্থানাইড সংকোচনে। দেখেন, ল্যান্থানাইড সংকোচন পড়ায় দেই কি আছে জীবনে। অবশ্য যারা একটু ভাব নিচ্ছিলা যে তোমরা সব পারো,
তোমরা সব পারো না, ইয়ে দেখো, ল্যান্থানাইট কন্ট্রাকশন। অবশ্য আমি গত বছর আমার ক্লাস 9-এর বাচ্চাদেরকে এগুলো পড়াইছি, ইটস নট লাইক ইটস নিউ ফর দেম। তো বাকিরা পড়ছো কিনা আমি জানি না। ওকে, আসেন আগাই। তাহলে এখানে আমরা যেটা করব, ল্যান্থানাইটটা দেখেন। তো যদি আমাদের অনেক বড় থাকে, তারপরে ল্যান্থানাইটটা আমি করে দেখাচ্ছি ভাগ। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 4f1, 5s2, 5p6 এবং 6s2। এইটা হওয়ার কথা, হওয়ার কথা, এটাই সাপোজ টু বি, এটা আমাদের হওয়ার কথা। বাট হয় কোনটা? হয় হচ্ছে এইটা। এটা হয়। দেখেন বাবা, এটা যদি হয়, এটা কেন হয়? এটা হচ্ছে অ্যাকচুয়াল। এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে বাচ্চা? এটার কারণটা লেখেন, কজ বা কারণ। এটা হওয়ার অন্যতম বড় কারণ, 4f এ ইলেকট্রন থাকলে অনেক বেশি সংকুচিত হয়ে যায়। এর ফলে ঘনত্ব বাড়ে তথা বিকর্ষণও বাড়ে। তাই 5d অরবিটালে চলে যায়। ইংলিশ ভার্সনে লেখেন, if the electron is in 4f orbital, if the electron is in 4f orbital, then it contracts bit too much. If the electron is in 4f orbital, then it contracts a bit too much. That's why to reduce, that's why to reduce repulsion due to high density, that's why to reduce repulsion due to high density, electron moves to 5d orbital. To reduce repulsion due to high density, electron moves to 5d orbital. সো এই গেল হচ্ছে আমাদের আইডিয়া। এখন যদি আমরা এতটুকু বুঝতে পারি, তাহলে আমরা চলে যাব হচ্ছে যে পাউলির বর্জন নীতিতে, এবং পাউলির বর্জন নীতি উইল বি আওয়ার লাস্ট টপিক ফর টুডেইজ ক্লাস। তা আমরা পাউলির বর্জন নীতিতে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা হুন্ডের নীতি শিখলাম, আমরা আউফবাউ শিখলাম, ইলেকট্রন বিন্যাস নিয়ে যা যা জানা দরকার আল্লাহর দুনিয়া তার থেকে বেশি জানছি। এখন আমরা আরেকটু আগায় যাই। এটা কি মুখস্থ রাখতে হবে? জি হ্যাঁ, মুখস্থ রাখতে হবে, কেমিস্ট্রি মানেই মুখস্থ। এগিয়ে যাই। তাহলে এখন লিখে ফেলবো পাউলির বর্জন নীতি।
পাওলির বর্জনীতিতে কি বলা হচ্ছে? এটা একটা খুব ইন্টারেস্টিং নীতি। দাঁড়া, আগামী ইভানকে প্রশ্ন করবো। ইভান, তুমি কি পাওলির এক্সক্লুশন ল পড়েছো? না, আগে ইভান বলবা, তারপর আমি উত্তর দিব। ইভান বলো তো, তুমি কি এটা পড়েছো কিনা, পাওলির এক্সক্লুশন ল? কোথায় কোথায় ইভান কোথায়? ইভান আমাকে সারা ক্লাস জ্বালাইছে। ও এক হুন্ডের নীতি সেই ক্লাসে প্রথম থেকে পড়া শুরু করছে। এই তো পারো নাই, ধরছি। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, বইয়ে আছে, আমি বইয়ে এগুলো সবই দিয়ে রাখছি। ওকে, পাওলের বর্জনীতি আমরা শিখাবো, ঠিক আছে ইভান, আজকে আমরা নতুন জিনিস শিখবো। আজকে আমরা হুন্ডের নীতি থেকেও বেশি কিছু শিখতে পারছি। ওকে, আগাই। হ্যাঁ, আছে তো, কেন থাকবে না? আমি তো আমার বই থেকেই পড়াইতেছি, মানে পড়াইতেছি মানে হচ্ছে যে টপিক গুলো আর কি বই থেকে একটার পর একটা যাচ্ছি, মানে বইয়ের প্রোগ্রেশনে পড়া যাচ্ছে। লিখছি, আমার আগাইতে পারি। মনে ম্যাগনেটিক প্রপার্টিজ তো তোমাদের এখন সিলেবাসে নাই, তুমি ম্যাগনেটিক প্রপার্টিজ নিয়ে কেন মারামারি করতেছো? প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, এগুলো তো তোমার নাই। সো এটা নিয়ে মারামারি করো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা আগাই। ওকে, পাওলির বর্জনীতি বা পাওলিজ এক্সক্লুশন ল। আমরা এখন কি করবো, এই জায়গায় লিখে ফেলো। কোনো পরমাণুতে সংখ্যা সমান হতে পারে না। অল ফোর quantum numbers of any atom can't be equal। মানে কি? একটা পরমাণুতে যতগুলা মানে ইলেকট্রন আছে, তাদের সবার চারটা কোয়ান্টাম নাম্বার কখনোই এক হইতে পারবে না, ইটস ইম্পসিবল। চলো একটা এক্সাম্পল দেখি। মনে করেন আমাকে বলা হলো অক্সিজেনের শেষ দুটি ইলেকট্রন বা লাস্ট টু ইলেকট্রনস অফ অক্সিজেন। চলো বের করি। অক্সিজেনের শেষ দুটি ইলেকট্রন যদি আমরা চিন্তা করি, তাহলে 1s2, 2s2, 2p4। এখানে দেখো 2p4 এর কথা যদি আমাদের আসে, 2p4 এ px, py, pz আছে, রাইট? তাহলে যদি সেটা হয়, px এ আমাদের একটা একটা একটা, আর লাস্টে এটা এখানে ঢুকছে। তাহলে আমার এই হলুদ আর হচ্ছে যে পিঙ্ক কালার ইলেকট্রনটার সবগুলো কোয়ান্টাম নাম্বার বের করতে হবে। তো চলেন বের করি। প্রথমে আমরা সেভেন্থ ইলেকট্রনটা বের করি। সেভেন্থ ইলেকট্রন, সেভেন্থ ইলেকট্রনের এন এর ভ্যালু কত? 2। সেভেন্থ ইলেকট্রনের এন এর ভ্যালু যদি 2 হয়, সেভেন্থ ইলেকট্রনের ইয়ার ভ্যালু কত, এটাকে কি বলে, এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু আসতে পারে 0,1। তো এই জায়গায় এল এর ভ্যালু এখানে হচ্ছে যে আমাদের এটা পি, সেটা পি অরবিটালে আসছে। এখন যদি আমাদের এল এর ভ্যালু পি হয়, তাহলে দেখেন আমাদের এখানে, আচ্ছা আমি একটা একটা করে লিখি। এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু হচ্ছে যে কত, 1। আর কি আছে? এম এর ভ্যালু কত হবে দেখো, এটা আমরা জানি -1, এটা 0, এটা +1। তাহলে সেভেন্থ ইলেকট্রন +1 এ গেছে। আর স্পিনের কথা যদি আমরা চিন্তা করি, এটা হয়তো বা +1। দেখেন এইট ইলেকট্রন এটা বের করি। এইট ইলেকট্রনে দেখো এন এর ভ্যালু এগেন 2, এল এর ভ্যালু এগেন 1, কারণ পি অরবিটাল। বাট এম এর ভ্যালু কত, -1, এবং এস এর ভ্যালু -1/2, কারণ
যদি প্রথম যেটাতে ঢুকছে 8 নাম্বার ইলেকট্রন তারপরে অপোজিট ডিরেকশনে ঢুকছে, তো একটা যদি প্লাস চার্জ একটা মাইনাস চার্জ ধরতে হবে। তাহলে দেখো সবগুলো সমান হয়েছে, হয় নাই। ইভেন ইনফ্যাক্ট একটা ইলেকট্রনের মানে যে কোনো একটা অ্যাটমের 4টা কোয়ান্টাম সংখ্যা সমান হওয়া পসিবলই না, ইটস ইম্পসিবল। তা আমরা এইভাবে জিনিসটাকে দেখাইতে পারি যে দেখেন আসলে আমাদের সবগুলা কিন্তু সমান হয় নাই। ক্লিয়ার? বুঝতে পারলাম? কারো কনফিউশন আছে? কি কোয়েশ্চেন? ওকে, নাইস। লাস্ট একটা পড়া পড়ে আজকে আমরা হচ্ছে যে ছুটি দিব আপনাদের, কারণ অনেক পড়ায় ফেলছি, প্রায় 15 বাজে। এখন আমাদের এটা যদি হয়ে থাকে, আপনাদের কাছে আমার একটা খুব সুন্দর ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে আপনারা আমাকে এটা হোমওয়ার্ক করে দেখাবেন, ঠিক আছে? দুইটা হোমওয়ার্ক দিব, দুইটা, নট ওয়ান, দুইটা হোমওয়ার্ক দিব। প্রথম যে কোশ্চেন আমি করতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে এই প্রশ্নটা। কোন সেটটি কোয়ান্টাম সংখ্যাকে সাপোর্ট করে? Which set supports quantum number? Number two, ক্লোরিনের শেষ ইলেকট্রন ও আর্গনের 17তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা তুলনা করে দেখাও তারা পাউলির বর্জন নীতি মানে কিনা। কম্পেয়ার 17th electron of fluorine and argon and determine if they follow quantum number. If they follow Pauli's exclusion law. এই নেন আমাদের প্রশ্ন। সো আশা করি আপনারা এই দুটো প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে কি হবে, ফাহিম, জেনে কি লাভ হলো, জীবনে এসএসসিতে আসবে না। ভালো একটা প্রশ্ন করেছো ফাহিম। ফাহিম, তোমার জীবনের উদ্দেশ্য কেন জানি আমার কাছে মনে হয় অনেক বড় কিছু হওয়া। তাহলে বড় কিছু হতে গেলে মনে হয় তোমার বেসিকটা ক্লিয়ার রাখা দরকার, এবং একই সাথে হয়তোবা তুমি আরো বড় কিছু হচ্ছে যে জীবনে অ্যাচিভ করতে চাইলে সামনে যে এইগুলা পড়বা। কেন জানি আমার মনে হয়, আমি জানি না, আমি ভুল হইতে পারি, আমি তো বুয়েটে ভুলভালে চান্স পেয়ে গেছি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এগুলো জানলে তোমার লস নাই। সো আমার মনে হয় যে জানো, জানতে দোষ নেই। আর তারপরে ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, মাইমুনার কোয়েশ্চেনটা হচ্ছে স্লাইডে মাইনাস হাফ প্লাস হাফ কিভাবে আসলো। ভাইয়া আপনি যে কোনো একটা ডিরেকশন দিয়ে প্লাস হাফ ধরবেন, একটা ডিরেকশন মাইনাস হাফ ধরবেন, ঠিক আছে? একটাকে প্লাস একটা মাইনাস ধরলেই হয়েছে, আর কোনো কাহিনী নেই। সো আপনি যদি এই ডাইরেকশনটাকে প্লাস ধরেন, ওটাকে মাইনাস ধরে নেবেন, তো এটা কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? জাস্ট এটা মাথায় রাখবেন, একটা প্লাস হলো একটা মাইনাস। ওকে, এরই সাথে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি আজকে আপনারা বেশ জমজমাট একটা পড়াশোনা করেছেন। নেক্সট ক্লাসে আমাদের এই পার্টটুকু শেষ হয়ে যাবে, তো তখন আমরা আরেকটু হচ্ছে যে আলোচনা করে এগিয়ে যাই। আজ প্রথম ক্লাসে এসে কিছু বুঝতেছি না আমি, স্বাভাবিক।
তুমি যদি আজকে একটা লেকচারের 4 নাম্বার লেকচারে আসো একটা চ্যাপ্টারে, তাহলে তুমি কিছুই বুঝবে না। তোমাকে লেকচার গুলো প্রোগ্রেশন ওয়াইজ 1 2 3 শেষ করে তারপরে আসতে হবে। এবং যদি 1 2 3 শেষ করে আসো, তাহলে দেখবা 4 নম্বর লেকচার তোমার কাছে ইজি লাগতেছে। আমি এই লেকচারটা প্লেলিস্ট আকারে দিয়ে দিব, সবাই অবশ্যই হচ্ছে যে পড়ে নিয়েন। এবং আশা রাখি আপনাদের এই লেকচারটা আমি যতটা ডিটেইলে পড়িয়েছি, আমি জানি না অনলাইনে এত ডিটেইল আর কেউ পড়িয়েছে কিনা, তাই রিয়েলি হোপ যে আপনাদেরকে যথেষ্ট হেল্প আউট করবে। আগে আসেন আমরা এগিয়ে যাই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। অলওয়েজ ক্লাস হাফই আসবে, হ্যাঁ অলওয়েজ হাফই আসবে ভাইয়া।